এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, অনেক অনেক স্বাগত আপনাদের। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন নরেন্দ্র মোদী সরকারের সবথেকে অ্যাক্টিভ মন্ত্রীদের মধ্যে একজন। যখন সরকারের ওপর কোনো সংকট দেখা দেয়, যখন পার্টির ওপর কোনো সমস্যা দেখা দেয়, তখন তা থেকে রক্ষা করার জন্য, সেটাকে ডিফেন্ড করার জন্য ইনি সবার আগে ময়দানে পৌঁছে যান। প্লিজ ওয়েলকাম ইউনিয়ন মিনিস্টার পীযূষ গোয়েল। আর আপকে আদালতে আজ আমাদের বিচারক হলেন প্রবীণ সাংবাদিক রাহুল দেব। আর আজকের মোকদ্দমা শুরু করার পূর্বে, অভিযোগ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে আজকের বিচারক রাহুল দেবের থেকে অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। অনুমতি দিলাম। আর পীযূষজি, এবার অভিযোগের পর্ব শুরু করার আগে, আপনাকে প্রশ্ন করার আগে একবার আমরা দেখে নেব পীযূষ গোয়েলের পলিটিক্যাল ক্যারিয়ার। ভারত সরকারের বরিষ্ঠ নেতা পীযূষ গোয়েল হলেন মোদী সরকারের সংকটমোচন। পীযূষ গোয়েলের দায়িত্বের তালিকা অনেকটাই লম্বা। পীযূষ গোয়েল হলেন কমার্স আর ইন্ডাস্ট্রি মিনিস্টার, কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড ডিস্ট্রিবিউশনেরও মিনিস্টার তিনি। পীযূষ গোয়েলের কাছে টেক্সটাইল মিনিস্টারের দায়িত্বও রয়েছে। পীযূষ গোয়েল রাজ্যসভাতে লিডার অফ দ্য হাউসও বটে। গত 9 বছরে মোদী সরকারে পীযূষ গোয়েল ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, রেলওয়ে আর কোল মিনিস্টারও ছিলেন, পাওয়ার মিনিস্টারও ছিলেন। পীযূষ গোয়েল সরকারের সাথে সাথে ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজেও প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন। পীযূষ গোয়েল রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ 1984-তে একজন সাধারণ কর্মকর্তা হিসেবে নিয়েছিলেন। নিজের বুদ্ধিমত্তা, শ্রম আর ধৈর্যের উপর ভিত্তি করে পীযূষ গোয়েল 2010-এ বিজেপি ন্যাশনাল ট্রেজারারের মতো গুরুত্বপূর্ণ পদে পৌঁছন। রাজনীতিতে আসার আগে পীযূষ গোয়েলের একাডেমিক রেকর্ডও ব্রিলিয়েন্ট ছিল। চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পীযূষ গোয়েল হলেন অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার। মুম্বাই ইউনিভার্সিটি থেকে লতে সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করেন। সরকারে আসার আগে পীযূষ গোয়েল বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন। পীযূষ গোয়েল দেশের টপ কর্পোরেটদের পরামর্শদাতা ছিলেন। ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আর গ্রোথের বিশেষজ্ঞ বলা হয় তাকে। ফাইন্যান্স আর ব্যাংকিংয়ের অভিজ্ঞতা, সংগঠনে কাজ করার অভিজ্ঞতা আর বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য পীযূষ গোয়েল দেশে ও বিদেশে এক নতুন পরিচয় পেয়েছেন। আপকি আদালতে পীযূষ গোয়েল নিজের ওকালতি আজ নিজেই করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের উপর। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন পরিবারতন্ত্রের রাজনীতির প্রতীক। পীযূষজি, সব সময় বিজেপি বলে থাকে যে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে, বংশবাদের বিরুদ্ধে, কিন্তু আপনার মা নির্বাচনে লড়েছেন, 3 বার এমএলএ ছিলেন, বাবা ট্রেজারার ছিলেন, বিজেপির রাজ্যসভার মেম্বার ছিলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারে উনি মিনিস্টার ছিলেন। তো একে পরিবারতন্ত্র বলবেন না তো কি বলবেন? রজতবাবু, পরিবারতন্ত্র হলো সেটাই যেখানে একজন ব্যক্তিকে সোজা বসিয়ে দেওয়া হয় একটা পদের উপর। আর 2008 পর্যন্ত তো আমি সাধারণ মুম্বাইয়ের, মহারাষ্ট্রের কর্মকর্তা, হ্যাঁ, কিন্তু পোস্টার লাগিয়ে দরজায় দরজার প্রচার করে বেড়াতাম। সেই সময় বাড়িতে আমার মা আঠা বানাতেন, কারণ তখন তো অত টাকা ছিল না আঠা কেনার মতো। তাই পোস্টার লাগানোর জন্য আঠা বাড়িতে তৈরি হতো, ওটা দিয়ে আমরা রাতে গিয়ে পোস্টার লাগিয়ে আসতাম। আমার হ্যান্ডরাইটিংও অত ভালো ছিল না, তাই ওয়াল রাইটিং সুপারভাইজ করা হতো। ওখান থেকেই আমার যাত্রাপথের শুরু। আমাকে কেউ মা, বাবা বা পরিবারের কোনো ব্যক্তি কিন্তু মানে জোর করেননি, ফোর্স করেননি। আমি তো যাতে শুনেছিলাম করে যে 2008-এ আপনি আপনার বাবার কাছে গিয়েছিলেন আর বলেছিলেন, বাবা তোমার রাজ্যসভা সিটটা আমাকে পাইয়ে দাও।
একটু বেশি রিসার্চ করে এসেছেন আপনি। এটা আমি স্বীকার করব এই আদালতে আ মনে, মনে একটু তো ইচ্ছে হতোই যখন বাবার টার্ম শেষ হয়েছিল, তখন অবশ্যই আমি একবার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আ উনি যদি আডবাণী বাবুর সঙ্গে ওই সময় কথা বলতেন, তখন উনি অ্যাকচুয়ালি আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। আর প্রায় ১ ঘন্টা হি গাইডেড মি যে, "দেখো, তুমি যদি আমার সিটে বসো, তাহলে সারা জীবন ধরে তোমার এটাই মনে হবে যে" কারণ আমি আ রাজনীতিতে ছিলাম, তাই জন্য তুমি এই পদটা পেয়েছো। নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে কখনো সেই সময়টা আসবে। এলো তো এলো, না এলে তুমি রাজনীতিতে কোনো পদের জন্য আসোনি। তুমি সবসময় সুযোগ চেয়েছিলে কিছু একটা করার। করে দেখাও। আর তার কিছুদিন পরেই উনার ক্যান্সার ধরা পড়ল আর উনি চলে গেলেন। তাই আমি খুব সন্তুষ্ট যে আমি ওই সময় পাইনি। ওই সময় যদি আমি পেতাম, তাহলে হয়তো আজ এত কনফিডেন্স নিয়ে এই আদালতে আপনার প্রশ্ন ফেস করতে আমার অসুবিধা হতো। কিন্তু এটা তো ঠিক যে আপনার মা লোকজনদের বলতেন যে পীয়ূষ তো ৪ বছর বয়স থেকেই ক্যাম্পেইন করেন, জনসংঘের পতাকা বিলি করেন। হ্যাঁ, আমিও শুনেছিলাম এই কথাটা যে আমি রাস্তায় দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করতাম যে, "আপনি কাকে ভোট দেবেন?" আমি তো আমার ভোট আ ভারতীয় জনসংঘকে দেব। আর প্রদীপের উপর আমার ভোটটা দিতে চলেছি আমি। তখনও এটা বুঝতাম না যে ভোট দেওয়ার এখনো আমার সময় আছে। হ্যাঁ, ধীরে, ধীরে বুঝতে পেরেছিলেন। আমি তো এটাও শুনেছিলাম যে যখন আপনি ছোট ছিলেন, তখন আপনি যেসব নেতাদের কোলে খেলা করতেন, সেখানে সংঘগুরু গোলওয়ালকরজি ছিলেন, সেখানে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। তাই খেলতে, খেলতে কিছু খেলা হয়তো শিখে গেছেন। হ্যাঁ, ওটা নিশ্চয়ই সৌভাগ্য ছিল। উল্টে মাননীয় অটলবাবু বাড়িতে থাকতেন। তখন অনেক ডাইমেনশন আমাদের নেতাদের বাইরে থেকে দেখা যায় না। এমনিতে খুব সংকটজনক ব্যক্তি ছিলেন, কিন্তু খুব বেশি কথা বাড়িতে কারোর সঙ্গে বলতেন না। আমি একদিন দুপুরের দিকে নিজের বাড়ির লিভিং রুমে গুলি খেলছিলাম, মার্বেলস। আমি বুঝতেও পারিনি উনি কখন এসে বসে পড়েছেন। আর উনি নিজের ধুতি-ফুতি পরে যেভাবে এসে গুছিয়ে চেয়ারে বসলেন, সেটা দেখে সত্যি বলতে আমি তো ২ ফুট দূরেও গুলি মারতে পারছিলাম না। আর উনি আমার থেকে একটা গুলি নিলেন। আর কিছু জিনিস মাথার মধ্যে থেকেই যায়। উনি নিজের এই আঙুলটা ব্যবহার করে উনি আ বুড়ো আঙুল দিয়ে ৮ ফুট দূরে গুলি মারলেন। আর আমি ঐদিন থেকেই উনার ফ্যান হয়ে গিয়েছিলাম। ছোট, ছোট কথা অনেক সময় বড়, বড় মেসেজও শেখায়। আমাদের এখানে বড়, বড় নেতা আসতেন। কিন্তু কোনো কর্মকর্তা হোক বা নেতা হোক, সবাই একসঙ্গে খাবার খেতেন, একসঙ্গে বসতেন, একসঙ্গে থাকতেন। তাই ওই যে ১ম জীবনে যে শিক্ষাটা পেয়েছিলাম, ওটা আমার মনে হয় আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুকে কাজ করতে দেখে কিভাবে ওই সংস্কারটাকে উনি এই সমাজের, দেশের রাজনীতির অংশ করছেন, সেটা দেখে আমিও ইন্সপায়ার হই। আর আমরাও খুব এটাও সত্যি যে অটলজি আপনাকে একবার উনার উড়োজাহাজে নিয়ে গিয়েছিলেন আর ২-৩ দিন অবধি ঘুরিয়েছিলেন। আমি স্টুডেন্ট ছিলাম। স্কুলে পড়তাম আর খুব ভালো বাটার জুতো আর জামাকাপড় পরে ওই সময় বিমানবন্দরে গিয়েছিলাম টারম্যাকে। উনি দিল্লি থেকে এসেছিলেন। আর তারপরে সাংলি, কোলাপুর ওইসব জায়গায় উনার ৪ দিনের সফর ছিল। উনি বিদেশমন্ত্রী ছিলেন ওই সময়। আর এরকম এয়ারপোর্টে বিমান টারম্যাকে উনি জিজ্ঞাসা করলেন, "কি করছো?" আমি বললাম, "ছুটি চলছে।" উনি বললেন, "চলো আমার সঙ্গে।" আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। কোনো জামাকাপড় নেই, কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু বা আমি ওনাকে কাকাবাবু বলতাম ছোটবেলায়। কাকাবাবুর ভালোবাসা এতটাই ছিল, উনি উড়োজাহাজে উঠিয়ে নিয়ে চলে গেলেন। ৪ দিনের সফর ছিল। কিন্তু একটা মানে ফেইন্ট রিকলেকশন আছে এখনো যে উনি আমার সঙ্গে গিয়েছিলেন। কোলাপুর ১ম স্টপ ছিল। ওখানে দোকানে নিয়ে গেলেন। আমাকে কোলাপুরি জুতো কিনে দিলেন, কুর্তা পাজামা কিনে দিলেন। আর তারপর ৪ দিন পর্যন্ত উনার সঙ্গে ছিলাম। ওখানকার একটা প্রসঙ্গ আপনাকে অবশ্যই বলতে চাই। খুবই ইন্টারেস্টিং ওটা। লতা মঙ্গেশকরজির দিদির একটা সরকারি অনুষ্ঠান ছিল সাংলিতে।
ওই সময় অটলবাবু যে প্রায় ১ ঘন্টার ভাষণ দিয়েছিলেন, ওটা পুরো ১ ঘন্টার ভাষণ। পুরোপুরিভাবে রাজনীতি ছাড়া ভারতের সংস্কৃতির উপরে, ভারতের শিল্পকলার উপরে, ভারতের মিউজিকের উপরে আর ভারতের ঐতিহ্যের উপরের ১ ঘন্টার ভাষণ। উনি যেভাবে পুরোটা বললেন, আমি কখনো ভুলতে পারব না। আর আজ যখন ১০০তম মন কি বাতের এপিসোড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুর আমি দেখছিলাম, তখন আমার এই কথাগুলো মনে পড়ল যে কিভাবে প্রধানমন্ত্রী মোদী বাবু ১০০ মাস ধরে প্রত্যেক মাসে জনগণের সঙ্গে যোগাযোগ করেন। বাস্তবে জনগণের মন কি বাত উনি উজাড় করে দেন, জনগণের মধ্যে সেটা রেখে দেন। আর কখনোই ১০০ এপিসোডে একবারও মোদীবাবু রাজনীতি সম্পর্কিত কোনো বিষয় এই মন কি বাত অনুষ্ঠানে নিয়ে আসেননি। এটা কিন্তু কোনো ছোট প্রচেষ্টা নয়। এটা ভালো হয়েছে যে আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছেন। আপনার নাম্বার 2 র‍্যাঙ্ক ছিল, এইমাত্র আমরা শুনলাম। আপনি ল করেছেন। তাই আপনার কি মনে হয়নি যে এত পড়াশোনা করে একটা লোক রাজনীতিতে কি করছে? অন দ্য কন্ট্রারি, আমি তো চাই আর আমি এটা বুঝি যে আপনি যদি প্রধানমন্ত্রী মোদীবাবুরও ওভারঅল ক্যাবিনেট দেখেন, ওনার নিজের কাজ করার ধরন দেখেন, এটা বাস্তবে আমাদের এক ধরনের একটা পরিচিতি। তাই জন্য ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বরা প্রধানমন্ত্রী মোদীবাবু হোক, মাননীয় অমিত শাহ বাবু হোক, রাজনাথ বাবু হোক, সবাই দেখতে গেলে দেশের সেবাতে নতুন টেকনোলজি কি করে ব্যবহার করতে হবে, ডিজিটাল পৃথিবীর লাভ কিভাবে আমাদের আলাদা আলাদা কাজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, বিশ্বমানের অত্যাধুনিক জিনিসপত্র ভারতেও খুব তাড়াতাড়ি আসুক। আপনি একবার ভাবুন, BS6 গাড়ির স্ট্যান্ডার্ড, যেটা পরিবেশের জন্য খুব ভালো, ইউরোপ আর আমেরিকাতে সদ্যই লঞ্চ করেছে আর তার সঙ্গে ভারতও করেছে। আগে একটা সময় ছিল যে বিদেশে লঞ্চ হওয়ার ২০ বছর পরে ভারত সেটা করত। 5G টেকনোলজি ভারত হয়তো অনেক উন্নত দেশে শুরু হওয়ার আগেই শুরু করে দিয়েছে। আর আজ দ্রুতভাবে গোটা দেশে প্রধানমন্ত্রী মোদীবাবু নিজে ওটাতে নিয়ন্ত্রণ রাখছেন কিভাবে লঞ্চ হবে। আলাদা আলাদা জিনিসে আজ ভারতের লোকজনদের একটা আত্মবিশ্বাস জন্মেছে। আর ওই আত্মবিশ্বাস জন্মানোর পিছনে একটা বড় সংবেদনশীল নেতৃত্ব মোদীবাবুর আছে। আর তার সঙ্গে যেভাবে ওনার কাজ করার ধরন, নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন যে সমস্ত কাজ করার উপায়, আমার তো মনে হয় যে উনি একজন ম্যানেজমেন্ট গুরুর মতোই কাজ করছেন। কিন্তু কেজরিওয়াল তো বলেন যে ক্লাস 4 পাস। উনি ওনার ডিগ্রি চাইতে থাকেন। ওনার ডিগ্রি এমনিতে ওয়েবসাইটে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে প্রধানমন্ত্রী মোদীবাবুর কাজই কথা বলে। যতই হোক, আপনি ভাবুন যে এমন কি ব্যাপার আছে যে আমেরিকার কমার্স সেক্রেটারি নিজে এই কথাটা বলেন যে আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবুর সঙ্গে দেখা করলাম, তখন আমাদের পুরো কথাবার্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম টেকনোলজি আর মডার্ন ম্যানুফ্যাকচারিং, যেখানে মেশিন লার্নিং, মেশিন ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে বলা হয়, এগুলো সম্পর্কিত কথা হয়েছিল। যতই হোক, এত বড় চিন্তাধারা, আধুনিক চিন্তাধারা যে ব্যক্তির কাছে আছে, আমার মনে হয় উনি আমাদের সবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আর ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্টের ডিগ্রি থেকেও অনেকটাই এগিয়ে গেছেন প্রধানমন্ত্রী বাবু। জনতার মধ্যে থেকে কোনো প্রশ্ন যারা জিজ্ঞেস করতে চান? আচ্ছা স্যার, আমরা সবসময় দেখি যে আপনি পুজো পাঠ করেন। তো আমার প্রশ্ন এটাই যে আপনি কি বজরংবলী হনুমানের ভক্ত? আমি অবশ্যই ভক্ত। প্রত্যেক মঙ্গলবার আপনি আমাকে হনুমান মন্দিরে দেখতে পাবেন, যেটা কনট প্লেসে আছে। প্রত্যেক শনিবার আমাকে ন্যায় মার্গে যে হনুমান মন্দির আছে, এই দুটো মন্দিরে আপনি আমাকে প্রত্যেক মঙ্গলবার আর প্রত্যেক শনিবার দেখতে পাবেন। আর পৃথিবীর যে প্রান্তেই আমি যাই না কেন, তখন অবশ্যই আমি চেষ্টা করি যে ওখানে যদি আমাদের মন্দির থাকে তাহলে সেই মন্দিরে যাব। লন্ডনে স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম, সিডনিরটায়ও গিয়েছিলাম, দেশের অন্যান্য জায়গায় একবার তো ওয়াশিংটনে মন্দির খুঁজতে খুঁজতে আমার ১ ঘন্টা লেগে গিয়েছিল, কারণ মন্দিরটা অনেকটা দূরে ছিল, খুঁজে পাচ্ছিলাম না।
আর আমি আমি কিন্তু ১ ঘন্টা ড্রাইভ করে গিয়েছিলাম। আমি অনেকটা শান্তি পাই। ভগবানের কৃপাদৃষ্টি আমার উপরে ছিলই। আর বজরংবলীর থেকে যিনি সংকট মোচন করেন, আর আমার মনে হয় দেশের সংকট আমরা নিবারণ করতে পারি, দেশকে সংকটমুক্ত করতে পারি, তাহলে আমরা আমাদের জনগণের সেবামূলক কাজকে আরো ভালোভাবে পালন করতে পারি। পীযূষজি, বর্তমানে দেখা যাচ্ছে যে কর্ণাটকের নির্বাচনে বজরংবলীর এন্ট্রি হয়েছে, আর কংগ্রেস খুবই চিন্তিত এটা নিয়ে। দেখুন, বজরংবলী তো সর্বত্র বিরাজমান, সব জায়গায়। কিন্তু কর্ণাটক হচ্ছে ওনার জন্মভূমি। বজরংবলীকে নিয়ে আস্থা আছে মানুষের মনে। আর খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে কংগ্রেস পার্টি, যেমন মাননীয় প্রধানমন্ত্রীবাবু বলেছেন, প্রথমে উনি ভগবান রামকে তালাবন্ধ করে রাখার চেষ্টা করেছিলেন। রাম সেতুর বিষয় উঠল, তখন বলল রাম সেতু ছিলই না। রামের জন্মভূমি নিয়ে কথা উঠল, তখন সব রকম চেষ্টা করল যে রামের জন্মভূমিতে একটা বিশাল মন্দির ভগবান রামের আরাধনা করার জন্য যেন তৈরি না হয়। ওই দিন যখন উনি নিজের ঘোষণাপত্র বের করেছিলেন বজরং দল, আর এই বজরং দলটা কি? ভগবান হনুমানের উপর আস্থা রাখা একটা সমাজসেবী রাষ্ট্রভক্ত সেবা সংঘ, একটা সংস্থা। এখন কংগ্রেস যদি এইভাবে হিন্দু চিন্তাধারাকে বারবার আঘাত করার চেষ্টা করে, সমাজে তুষ্টিকরণ আনবে, সমাজকে বিভক্ত করার, ভাগ করার চেষ্টা করে, সমাজে অরাজকতা ছড়ানোর চেষ্টা করে, তবে ভারতের জনগণ কিন্তু খুবই বুদ্ধিমান। আমি মনে করি ভারতের জনগণ কিন্তু সবকিছু দেখছে কংগ্রেসের কাজকর্ম। 2014-তে ওনাদের 44টা সিটের মধ্যে আটকে দিয়েছিলাম, গুটিয়ে দিয়েছিলাম। দেশকে সংকটের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল দেশের জনগণ। আর অদূর ভবিষ্যতেও বজরংবলীর চিন্তাধারাকে সামনে রেখে আমার পুরো বিশ্বাস রয়েছে দেশে কোনো সংকট, আর কর্ণাটকের ওপর কোনো সংকট কর্ণাটকের জনগণ আসতে দেবে না। এটা ঠিক যে কংগ্রেস বজরং দলকে পিএফআই থেকে কুইট করে ভুল করে ফেলেছে, আর মোদিজি ওটা ধরে ফেলেছেন, আর এখন গোটা কর্ণাটকে হনুমান চল্লিশা পড়ার একটা ধুম পড়েছে। দেখুন, কংগ্রেস এটা, আমি মানি না এটা ভুল করেছে। ওনাদের চিন্তাভাবনাটাই এই রকমই। কংগ্রেসের চিন্তাভাবনা আপনারা বছরের পর বছর ধরে দেখুন। যখন কোনো নির্বাচনে হেরে যান, তখন ইলেকশন কমিশনকে ব্লেম করেন। যখন কোনো মামলায় হেরে যান, তখন বিচারালয় আর আদালতের উপরে প্রশ্ন করতে শুরু করে দেন। যখন নিজেদের কাজকর্মের জন্য ওনাদের পার্লামেন্টের সদস্যপদ চলে যায়, তখন দেশের পার্লামেন্টকেই উল্টোপাল্টা দোষারোপ আর অভিযোগ করতে থাকেন। তাই কংগ্রেসের বক্তব্য অনুযায়ী আই, মি, মাইসেলফ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুর বক্তব্য অনুযায়ী আমি নই, আমরা। দুজনের চিন্তাভাবনার মধ্যে শুধু এটুকুই পার্থক্য। আরও একটা প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন আপনাকে হলো যে আপনি যে রাজনীতিতে আছেন, মিনিস্ট্রিতে আছেন, যদি আপনি রাজনীতিতে না থাকতেন তাহলে আপনি কি হতেন? দেখুন, এদিক থেকে দেখতে গেলে তো আমি যদি ইতিহাস দেখি, তাহলে 1988-তে যখন আমার সিএ আর ল দুটো শেষ হলো, 87-তে আমি এই দুটো করেছিলাম, তখন 88-তে আমিও একটা বিদেশের বিখ্যাত ইউনিভার্সিটিতে ওয়াটনে অ্যাপ্লাই করি। আমি পিএইচডির জন্য অ্যাডমিশন পেয়েছিলাম, পিএইচডি ইন স্ট্র্যাটেজি। তখন ওই সময় কিছু আমার কাজে কিছু বাধা এসেছিল। ফ্যাক্টরি তৈরি করছিলাম, নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছিল। স্মল স্কেল ইন্ডাস্ট্রি দিয়ে আমি শুরু করেছিলাম। আমার এখনো মনে আছে আমি পড়াশোনা করতে করতে তার পাশাপাশি একটা ছোট ফ্যাক্টরি তৈরি করেছিলাম। 19,80,000 টাকার প্রজেক্ট কস্ট ছিল পুরোটার। সেটাও আমার বাবা যে পেনশনের টাকা পেয়েছিলেন, যেটা প্রভিডেন্ট ফান্ড থেকে পেয়েছিলেন, পেনশনকে কমিউট করেছিলেন, আর লিভ এনক্যাশমেন্ট পেলেন, সেটাতে আমার ক্যাপিটাল হয়েছিল। আর ফ্যাক্টরি তৈরি করলাম, ওখানে কিছু সমস্যা হয়েছিল, তাই আমি যেতে পারিনি। তাই যদি হয়তো আমি যেতাম, পড়াশোনা করতাম, তাহলে হয়তো প্রফেসর হয়ে যেতাম। বা আপনি হয়তো ইনভেস্টর ব্যাংকার হয়ে থাকতেন আর কোটি কোটি টাকা রোজগার করতেন। দেখুন, এই কথাটা ঠিক যে আমি ভালো রোজগার করেছি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে, সফলতাও অনেক পেয়েছি আমি। কিন্তু আমি মনে করি ওটা আমার কাছে আজকের দিনে সবথেকে বড় শক্তি। কারণ আমার পরিবারের খরচপাতি, আমার বাড়ি সামলানো, আমার সন্তানদের পড়াশোনা, ওগুলোর জন্য আমার আজ কোনো চিন্তা নেই। আমার কাছে ওই ক্যাপিটালটা আছে।
আর পাবলিক ডোমেনে আছি 2010 থেকে, যখন থেকে আমি সাংসদ হয়েছি। বছরের পর বছর সারাদিন নিজের কাজ করেছি, নিজের ব্যবসা রেখেছি। আর পাশাপাশি যখন যখন রাজনীতির দরকার ছিল, নির্বাচন এসেছে, মিটিং হতো, তখন কাজ করতাম ওদের সঙ্গে সঙ্গে। কিন্তু যখন সুযোগ পেলাম, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবু এই জনগণের সেবা করার সুযোগ আমাকে দিলেন, তখন থেকে স্বাভাবিকভাবেই আমদানি বন্ধ আছে। কিন্তু পর্যাপ্ত ক্যাপিটাল থাকার কারণে একটা ভালো জীবনও আমি কাটাতে পারি, পরিবারকেও আমি সামলাতে পারি, ওদের লালন পালন, ওদের পড়াশোনাও ভালোভাবে করতে পেরেছি। আর আজ সমাজসেবার জন্য আমি পুরোপুরিভাবে উপস্থিত আছি। কিন্তু আপনি মুম্বাইতে থাকতেন, আর দেখতো আপনি বেশ হ্যান্ডসাম। সিনেমা দেখার এত শখ আছে, কখনো এটা মনে হয়নি যে জীবনে হিরো হয়ে যায়? সিনেমা দেখার শখ তো প্রচুর আছে। আর খুশির ব্যাপার এটা হলো, আমি 3 ইডিয়টসের মতো নই যে ভুল প্রফেশনে চলে যাব। আমি অ্যাক্টিংয়ের অ, আ, ক, খ জানি না। আমার ডায়ালগ ডেলিভারি খুবই খারাপ। গলায় আমার একটা অসুবিধা আছে। তাই আমি কখনোই ভুল করেও সিনেমাতে অভিনয় করার আশাও করিনি। কোনো স্বপ্নও দেখিনি, আর চেষ্টাও করিনি। আমি মনে করি যে আমি যে কাজের সঙ্গে আছি, সেই কাজে আমি খুবই সন্তুষ্ট। আর আমার কাছে তো এখন এটাই জীবন আর মরণ, যে কিভাবে আমি প্রধানমন্ত্রী মোদী বাবুর যে একটা দৃঢ় সংকল্প রয়েছে, আগামী 25 বছর ভারতের অমৃত সময়ে ভারতকে একটা উন্নত দেশে তৈরি করা, একটা সমৃদ্ধ দেশে পরিণত করা, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছানো। পিয়ুষজি, এখানে আমরা একটা ব্রেক নিয়ে নেব। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকে আদালতে পীযূষ গোয়েলের ওপর জনগণের অভিযোগ আর প্রশ্নের আরও এক পর্ব। ওনার কাছে ভোজন বা বেঁচে থাকা খাবার খাওয়ার জন্য নয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে সারাদিন, আর সেই ব্যাপারে আমি কিছুটা নিজেকেও দোষী বলে মনে করি, যে মুম্বাইয়ে যখন যাই তখন পাওভাজি না খেলে মনটা ভালোই লাগে না। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি পীযূষ গোয়েলের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর অভিযোগ হলো যে ইনি খুব তাড়াতাড়ি রেগে যান। পীযূষজি, যখন আপনি খুব ছোট ছিলেন তখন পেরেন্টস আপনার নাম রেখেছিল হ্যাপি, কিন্তু বর্তমানে লোকজন বলেন যে হ্যাপিজি কখনো হ্যাপি থাকেন না, খুব বকা দেন নিজের অফিসারদের। আমাকে দেখে এরকম মনে হচ্ছে? রজতবাবু, দেশের জনগণের আশা আর আকাঙ্ক্ষা অনেক বেশি আমাদের সবার থেকে। আধিকারিকদের থেকে আছে, আমার থেকে আছে, সব কলিগদের থেকে রয়েছে। আর বছরের পর বছর ধরে এই দেশ বঞ্চিত ছিল, পীড়িত ছিল। খুব সামান্যতম দৈনন্দিন জিনিসের জন্য লোকজন চিন্তিত ছিল। একটা ছোট জিনিস, যে দেশের মধ্যে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ নেই, যদি সেটাও আমরা পূরণ করতে না পারি, আর কোটি কোটি ছেলে মেয়ে বিদ্যুৎ নেই বলে বঞ্চিত থেকেছে, আর সেটা নিয়ে যখন আধিকারিকদের সঙ্গে আপনি ডিল করছেন, আপনি আধিকারিকদের কাছে ডিমান্ড করছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নিক, গ্রামে গ্রামে বিদ্যুৎ ছড়িয়ে দিক, প্রত্যেকটা বাড়ির লোকজন যাতে সুবিধা পায়, আর সেটাতে যদি কেউ নেশাগ্রস্ত হয়ে কাজ করে, কেউ ঠিক করে কাজ না করে, কখনো কোনো দুর্নীতি করার কথা উঠে আসে, তাহলে রাগ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? আপনি ঠিকই বলেছেন যে আপনি বিদ্যুৎ প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়েছেন, আর আমারও একটা ইমোশনাল কানেক্ট আছে। আমিও রেলওয়ে স্টেশনে বসে পড়াশোনা করেছি, আর আপনার বাবা বেদবাবুও, ওনার সাথেও আমার ভালো আলাপ ছিল। উনি আমাকে বলেছেন যে উনিও রেলওয়ে স্টেশনে বসে পড়াশোনা করেছিলেন, বাড়িতে বিদ্যুৎ ছিল না। যে ছোট একটা বাড়িতে আম্বালা ছাউনিতে পরিবার নিয়ে থাকতেন, সেখানে বিদ্যুৎ ছিল না ওই দিনগুলোতে। তখন স্ট্রিট লাইটের তলায়, কখনো রেলওয়ে স্টেশনে, এইভাবেই উনি নিজের কম বয়সে স্কুলিং করেছেন কিন্তু, হ্যাঁ, সেটা মনে রাখবেন। তারপর অবশ্যই উনি সুযোগ পেয়েছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গিয়ে ইঞ্জিনিয়ারিং করার। আর তখন মুম্বাইয়ের দরজা খুলল, মুম্বাই ওনাকে নিজের করে নিল। মুম্বাই হলো স্বপ্নের মায়ানগরী। মুম্বাই ওনাকে আলাদা আলাদাভাবে ওনাকে সুযোগ দিয়েছে। এভাবে এরকম অনেক বড় একটা যে যোগদান, স্বাধীনতার ৭০ বছর পরে
প্রথমবার দেশ একজন সংবেদনশীল প্রধানমন্ত্রী পেল, যার হৃদয়ে বেদনা ছিল যে আমাদের মায়েরা, আমাদের বোনের, আমাদের মেয়েদেরকে শৌচালয়ের মতো একটা বেসিক অ্যামেনিটি, একটা বেসিক নিড, সেটা থেকেও বঞ্চিত রাখা হয়েছিল। যতই হোক ৫০% দেশবাসী টয়লেট ছাড়া, শৌচালয় ছাড়া ২০১৪ পর্যন্ত ক্ষেতের মধ্যে যাওয়া খুব খুব লজ্জার বিষয় এটা। আর এই লজ্জা ছিল গোটা দেশের, আমাদের সকলের। কিন্তু এত সরকার এসেছে, বংশ পরম্পরায় একটা পরিবার সরকার চালিয়েছে, কারোর মনে এমনিতেও ওনারা বুঝতে পারবেন না, ওনারা তো অনেক প্রিভিলেজড অ্যাটমসফিয়ারে থেকেছেন। এটা তো মোদিবাবু, যিনি একটা হাম্বল ব্যাকগ্রাউন্ডে নিজের জীবনটা কাটিয়েছেন, গ্রামের স্কুলে পড়াশোনা করতেন। লিটারালি প্রত্যেকটা ছোটখাটো অসুবিধা একটা সাধারণ পরিবার থেকে উনি ভুগেছেন। আর ওই সংবেদনশীল ব্যক্তিত্বের পরিচিতি এটাই ছিল যে বর্তমানে দেশে প্রত্যেকটা বাড়িতে সম্মানজনক শৌচালয় আছে, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, ডিজিটাল কানেক্টিভিটি দেশের সব প্রান্তে আছে, তা গ্রামের প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে এই পরিস্থিতি হবে যে আর কোনো এরকম বাড়ি থাকবে না আগামী ২ বছরে যাদের এমন হবে যে কল থেকে জল পাবে না। এক প্রকার দেশের লোকজনদের যে সামান্য চাহিদাটুকু, ৩.৫ কোটি পরিবারকে তাদের নিজস্ব বাড়ি কোনো একভাবে লাখপতি করে দিয়েছেন ৩.৫ কোটি পরিবারকে। আর গোটা সরকার নত হয়ে যায় প্রধানমন্ত্রী মোদি বাবুর অনুপ্রেরণা থেকে, ওনার মতাদর্শ দেখে। দেখুন, কর্মসূচিকে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে এভাবে দেওয়া। কাজ করার পদ্ধতি সবাই পছন্দ করেন না। আপনি অফিসারদের রাত ১২টার সময় ঘুম থেকে তোলেন, আবার কাউকে তো আপনি রাত ২টোর সময়ও ফোন করেন। এমনিতে তো প্রধানমন্ত্রী নরেন্দ্রবাবুর একটা বারবার উনি আমাদের সবাইকে বলেন যে আপনি যত ঘন্টা কাজ করবেন আমি তার থেকে ১ ঘন্টা বেশি কাজ করব। আর সময় কম আছে, কাজ প্রচুর আছে, দেশের প্রচুর আশা আছে, আমাদের সবার উপরে লোকজনদের প্রত্যাশা টিকে রয়েছে। আর আমার মনে হয় আমাদের সকলেরই উপস্থিত থাকা উচিত ২৪টা ঘন্টা। এমনিতেও আমি চেষ্টা করছি যে আমি নিজের ইন্টারনাল রিডিং আর ফাইল দেখাতে, মানে রাতে একটু যদি টাইম দেখুন, যে বাঁচে। অফিসাররা আছেন, আইএএস আছেন, আইপিএস আছেন, ওনারা কি এই জন্য সার্ভিসে আসেন যে রাতের পর রাত আপনি ওদের জাগিয়ে রাখবেন? না, আমার কাউকে রাতের বেলা জাগিয়ে রাখার কোনো আপনার উদ্দেশ্যই নেই। উদ্দেশ্য আমি বলে দিচ্ছি, ঘুমোবও না আর ঘুমোতে দেবও না। এটা তো খুব গুরুতর অভিযোগ রজতবাবু। আমার মনে হয় যে বর্তমানে যারা সরকারের মধ্যে কাজ করছে ওদের মনেও এই ইচ্ছে জেগে উঠেছে। আজ আমাদের আধিকারিক, আমাদের কর্মচারীরাও সরকারের আস্তে আস্তে এই নতুন কালচারের সঙ্গে, এই নতুন চিন্তাভাবনার সঙ্গে নিজেকে যুক্ত করছেন। আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আল্টিমেটলি সরকার স্লোগান আর ঘোষণা দিয়ে চলবে না। ওই যুগ চলে গেছে যখন কংগ্রেসের সময়ে একটা নির্বাচন আসতো, তখন ঘোষণা করা হতো যে এখন এই এলাকায় রেলের সার্ভে করা হবে। ৫ বছর পরে পরের নির্বাচন এলো, তখন মনে পড়ল আরে ওই সার্ভের পর তো কিছুই করা হয়নি। তখন ঘোষণা করে দিল যে এখন প্রজেক্ট অ্যাপ্রুভ হতে চলেছে। আবার ৫ বছর পরে আবার একটা বাজেট হলো। এরকম করতে করতে অনেক প্রজেক্ট বছরের পর বছর ঝুলে রয়েছে, না হতে হতে হারিয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদিবাবু এমন একজন প্রধানমন্ত্রী যিনি কোনো কিছু ঘোষণা করার আগে পুরোপুরিভাবে ওটা নিয়ে চিন্তাভাবনা করে রণকৌশল তৈরি করেন। বর্তমানে তো পিএম গতিশক্তি একটা অত্যাধুনিক, বিশ্বের মধ্যে প্রথম, উনি নতুন পদ্ধতি খুঁজে বের করেছেন যেটা দিয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস খুব দ্রুত গতিতে ভালোভাবে এফেক্টিভলি ইমপ্লিমেন্ট হতে পারে, প্ল্যান করা যেতে পারে। যেখানে রেলের সার্ভে ২-৩ বছর লাগতো, বর্তমানে ১ সপ্তাহে ২ সপ্তাহে হতে পারে। রোডের প্রজেক্ট খুব ভালোভাবে প্ল্যান করা যেতে পারে যাতে কোনো ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মাঝে চলে না আসে যে অর্ধেক কাজ করে ছেড়ে দেবে। এরকম বর্তমানে যে কাজ করার ধরন, তাতে দিন রাত তো আমাদের সবাইকে কাজ করতেই হবে। আধিকারিকরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ জি, আপনি তো ৯ করেই বছর যাবেন। ধরে মোদিজির সাথে কাজ করে চলেছেন, ওনার মন্ত্রিসভায় আপনি মিনিস্টার। তাহলে আপনি তো ভালো করে জানবেন ওনার মধ্যে এত শক্তি কোথা থেকে আসে। ওই শক্তি হলো ওনার সংবেদনশীল চরিত্রেরই একটা অংশ। প্রচণ্ড ডিসিপ্লিনড উনি।
প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা প্রোগ্রাম যা উনি লঞ্চ করেন খুবই ভেবেচিন্তে, কিভাবে করা উচিত, কতটা সময় লাগতে পারে, কিভাবে দায়িত্ব ভাগ করা উচিত লোকজনের মধ্যে, সেগুলোর উপর নজরদারি রাখা। মানে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই ওনার কাজ করার ধরনটা। সরকারি ক্রয়, সেটা যদি সরকারের কেউ পেন বা পেন্সিলও কেনে বা যে কোনো ধরনের সার্ভিস নেয়, প্রত্যেকটা জিনিসের জন্য আমরা একটা জেম পোর্টাল, মাননীয় প্রধানমন্ত্রী বাবু সেটার কনসেপ্ট ভেবেছেন। সরকারি ক্রয়ের সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থা, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, যাকে জেম বলে। উনি বর্তমানে জেম চালু করেছেন। এক্ষুনি যে বছরটা শেষ হলো, ওটাতে 2 লক্ষ কোটির সরকারি ক্রয় জেমের মাধ্যমে হয়েছে। আর একটা এডুকেশনাল ইনস্টিটিউশন হতে চলেছে, যেটা 40,000 কোটি টাকার সরকারি সম্পত্তির, যেটা একদিক থেকে জনগণেরই টাকা, আর সেটা বাঁচানোর জন্য জেমের মাধ্যম কাজ করে দেখিয়েছে। তাহলে যখন আপনি পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল লিডারদের সাথে দেখা করেন, কমার্স মিনিস্টার হিসেবে হেড অফ স্টেটের সাথে দেখা করেন, তখন কি ওনারা জিজ্ঞাসা করেন না যে মোদিজি কি খান? উনি খাবার শুধু বেঁচে থাকার জন্যই খান। ওনার কাছে ভোজন বা বেঁচে থাকা খাবার খাওয়ার জন্য নয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে সারাদিন, আর সেই ব্যাপারে আমি কিছুটা নিজেকেও দোষী বলে মনে করি, যে মুম্বাইয়ে যখন যাই তখন পাওভাজি না খেলে মনটা ভালোই লাগে না। আমাদের সবার তো মনে হয় যে আমরা খাবারের স্বাদের মধ্যে দিয়ে এনজয় করি। প্রধানমন্ত্রী বাবুর যতটুকু সামান্য খাবার খাওয়ার দরকার সেটা অভ্যেস হয়ে গেছে। আর আপনারা তো জানেন, নবরাত্রির দিনগুলোতে উনি শুধুমাত্র জল খেয়ে 9 দিন কাটিয়ে দেন। ওনার এই যে আস্থা আছে, ওনার যে দৃঢ় সংকল্প আছে যে আমাদের জীবন পুরোপুরিভাবে সমর্পণ করতে হবে সমাজকে, আর এটাই হলো ওনার শক্তির সবথেকে বড় রহস্য। তাহলে যেমন আপনার কখনো কখনো রাগ হয়, আপনি অফিসারদের বকাঝকা দেন, তেমন মোদিজিরও রাগ হয়, আপনাকে বকা দেন। এমনিতে এটা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে আমাকে তো কোনোদিনই বকেননি আজ পর্যন্ত, কিন্তু অনেকবার এই পরামর্শটা অবশ্যই দিয়েছেন যে তুমি বকা বন্ধ করো। প্রধানমন্ত্রী মোদিবাবুর স্বভাবে বকা দেওয়াটা একেবারেই নেই। উনি বোঝানোতে বিশ্বাস করেন। আর ওনার সঙ্গে কখনো আপনি কথা বলুন বা কোনো প্রেজেন্টেশন দেখান, কখনো কোনো মিটিং হোক বা 1 ঘন্টার আলোচনা হোক, তাতে মাননীয় প্রধানমন্ত্রী বাবু খুব কম কথা বলেন। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের বেশি 1 ঘন্টার আলোচনায় উনি কথা না, বলেনই না। impression তো এরকমই যে ওনার সামনে কেউ কথাই বলতে পারে না, উনি শুধু বলেন আর সবাই শুধু শোনে। এমনিতে তো এরকম অনেক ধরনের ভুল ইমপ্রেশন ছড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু রজতবাবু, আমার পুরো বিশ্বাস আছে যে ভারতের জনগণের মধ্যে কোনো সন্দেহ নেই ওনার প্রতি কারোর মনে কোনো দ্বিমত নেই। ভারতের জনগণ ওনার কাজ করার ধরন দেখেছে। আর যখন পরীক্ষা নিয়ে আলোচনা করার জন্য আমাদের যুবক যুবতীদের সঙ্গে প্রধানমন্ত্রীবাবু দেখা করেন, যখন আলাদা আলাদা ফোরামে প্রধানমন্ত্রীবাবু আমাদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন বা আমাদের স্টার্টআপ এন্ট্রপ্রেনিয়রদের সঙ্গে দেখা করেন, আমাদের ইনোভেটরদের সঙ্গে দেখা করেন, আমাদের শিল্পপতিদের সঙ্গে দেখা করেন, আমাদের চাষিদের সঙ্গে কথা বলেন, ওদের সবার অভিজ্ঞতা এটাই যে প্রধানমন্ত্রীবাবু একজন ভালো শ্রোতা। আর উনি নতুন নতুন আইডিয়ায় আপনাকে যুক্ত করেন। এমন নয় যে আপনার উপরে চাপিয়ে দেন। জিজ্ঞাসা করেন যে আপনি এই ব্যাপারে কি ভাবছেন, আপনার কি রণকৌশলটা কি? আচ্ছা, এইভাবেও আপনি তো একটু ভেবে দেখতে পারেন। এরকম নয় যে আপনার ওপর কোনো কর্মসূচি চাপিয়ে দেন। আপনাকে উৎসাহ দেন যে আপনিও আপনার মাথাটা আরও কিছুটা সময় খাটান। তাহলে পীযূষজি, আপনি যে মোদিজির সম্পর্কে বলছেন সেটা তো একটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের বিরোধী দল আছে, তারা কি বলেন সেটা নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকে আদালতে অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। পীযূষজি, প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকে বর্তমানে ক্যাম্পেইন করছেন। উনি বলেছেন যে এই দেশে অনেক ধরনের চোর আছে, কেউ দোকানে চুরি করে, কেউ বাড়িতে ঢুকে চুরি করে, কিন্তু এমন কিছু লোক আছে যারা বিজেপির নেতা, যারা সরকারটাই চুরি করে নেয়। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পীযূষ গোয়েল।
আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর অভিযোগ হলো যে এনার পার্টি টাকার জোরে রাজনীতি করে। পীযূষজি, প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকে বর্তমানে ক্যাম্পেইন করছেন। উনি বলেছেন যে এই দেশে অনেক ধরনের চোর আছে, কেউ দোকানে চুরি করে, কেউ বাড়িতে ঢুকে চুরি করে, কিন্তু এমন কিছু লোক আছে যারা বিজেপির নেতা, যারা সরকারটাই চুরি করে নেয়। দেখুন, আমি মনে করি যে ভারতে চোরেদের সংখ্যা কম রয়েছে আর সৎ লোকজনদের সংখ্যা অনেক বেশি আছে। হয়তো প্রিয়াঙ্কা গান্ধীর নিজের অভিজ্ঞতা কংগ্রেস পার্টিতে এরকমই কিছু একটা হবে যে লোকজনরা চুরি চামারি করে। আর প্রিয়াঙ্কা গান্ধী বলছিলেন যে কর্ণাটকে আমাদের সরকার ছিল আর বিজেপি আমাদের এমএলএদের চুরি করে নিয়েছে। মানে আপনারা এরকম লোকজনদের টিকিট দেন যারা চুরি করার জন্য বসে আছে? মানে কংগ্রেস পার্টি যদি এরকম প্রার্থী রাখেন, তাহলে আমি তো মনে করি যে কর্ণাটকের জনগণ একজন এমএলএকে ওদের বাছাই করে দেয়নি। পীযূষজি, এটা তো প্রত্যেকবার হয়। মহারাষ্ট্রতে মহাবিকাশ আঘাড়ির সরকার চলছিল, আপনি 40 জন এমএলএ চুরি করে নিয়েছেন। না, আমি তো কাউকে কখনো চুরি করিনি। আপনিই ভাবুন, যদি 54 জন এমএলএর মধ্যে 40 জন এমএলএ যদি বলে যে আমাদের মুক্তি চাই একটা অসৎ নেতৃত্ব থেকে, আমাদের মুক্তি চাই একটা ব্যর্থ নেতৃত্ব থেকে, একটা ব্যর্থ সরকারের থেকে, তাহলে আসল শিবসেনা তো 40টা এমএলএ-কে নিয়ে হলো, তাই না? ওই যে না, গোনাগুনতি আমরা দুজন, আমাদের দুজন বলা লোকেরা থেকে গেছে, ওরা কি আদৌ সেনা? আমি তো চুরি করিনি। আমি মনে করি যে যারা একটু আদ্রু আছে তাদেরকে চুরি দেখুন, করে রাখা হয়েছে। চুরি করেননি, কিনেছেন 50-50 কোটি দিয়ে। আরে যদি ওনারা তো বলেন 50 খোখা। ব্যাপারটা হচ্ছে, আমার তো এইসব পরিভাষা ঠিক জানা নেই। আজ আপকি আদালতে এসে আমি শুনছি। কিন্তু হয়তো মহাবিকাশ আঘাড়ির নেতাদের কাছে তো এগুলো রোজকারের কাজকর্ম হবে। ওদের কাছে এইসব বড় বড় পরিসংখ্যান, বড় বড় কাজ। আমি তো এটুকুই জানি যে খোকা মানে কোটি, তাই না? 50 খোখা মানে হলো 50 কোটি। হ্যাঁ, তো কোটি তো আমি একমাত্র দেখি 3.5 কোটি লোকেদের বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ। আমি তো এটা দেখতে পাই যে 11.5 কোটি দেখুন, লোকেদের সবথেকে বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন। পীযূষজি, এইসব আমি তো ওই এমএলএরা পরিসংখ্যানে কোটি দেখতে পাই। যেসব লোকেরা এই অভিযোগ করছেন তাদেরকে জিজ্ঞাসা করা উচিত ওদের কাছে এই খোকি আর খোকা কোথার থেকে আসছে। এসব ফাঁকা আওয়াজ করে কোনো লাভ নেই কিন্তু। দেখুন, এটা তো হতে পারে না যে এইসব এমএলএরা বিনামূল্যে গৌহাটি চলে গেলেন, বিনামূল্যে শিবসেনা ছেড়ে সিন্ধিজির সাথে চলে গেলেন। কিছু তো নিয়েছেন নিশ্চয়ই। দেখুন, ব্যাপারটা হলো, ওনার যখন কষ্টটা খুব বেশি হয়, আর ওই কষ্টের অনেকবার আমি লক্ষ্য করে দেখেছি, হেমন্ত বিশ্ব শর্মা বাবু আসামের বরিষ্ঠ নেতা উনি। যখন একজন ব্যক্তি নিজের নেতার সঙ্গে বছরের পর বছর ধরে আশা নিয়ে থাকে যে আমি একদিন নেতার সঙ্গে দেখা করব, আর তারপর একদিন অবাক করা দিনটা চলে আসে যে উনি নিজের নেতার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করার সুযোগ পান, আর ওই দিনকেই ওই নেতা কুকুরের সঙ্গে খেলা করে আর এত বরিষ্ঠ একজন নেতাকে অসম্মান করেন। তাই অপমান সহ্য করার জন্য রাজনীতিতে ভালো লোকেরা আসেনি। আর ভারতীয় জনতা পার্টি হলো কর্মকর্তাদের পার্টি, কর্মকর্তাদের সম্মান করে। আর বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা বাবুকে জিজ্ঞাসা করুন, কারণ আপনি গুয়াহাটির কথা বললেন, উনি যখন ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন তখন কতটা সম্মান উনি পেয়েছিলেন, কতটা ওনার দক্ষতা অনুযায়ী উনি সুযোগ পেয়েছেন জনগণের সেবা করার। এখন তো শুনতে পাচ্ছি যে অজিত পাওয়ারকে সম্মান দিতে চলেছে বিজেপি। উনি আসবেন আর এনসিপি ওনার সাথে নিয়ে আসবেন। এটা তো একটা দুর্দান্ত পার্টি, যেখানে নেতা বলে আমি রিজাইন করছি বা রিটায়ার করছি, তারপর একটা নাটক করা হয়, তারপর আবার সব সলা পরামর্শ করা হয়। এই বিষয়টার ঘোরতর বিরোধী হলো ভারতের জনগণ, আর ওটার উত্তর ভারতের জনগণ দেবে। আমাদের সঙ্গে কে আসবে না সেগুলো নিয়ে আমি চিন্তা করি না। না, এই জন্য ভালো না যে লোকেরা আমার সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত না, হতে দেখুন, চায়। আপনি মহারাষ্ট্রের রাজনীতি খুব ভালোভাবে বোঝেন, তাই ওটাই তো আমি বোঝার চেষ্টা করছি। সিন্ধেজির সঙ্গে যদি বিজেপি লড়াই করে তাহলে লোকসান হতে পারে, তাই জন্য অজিত পাওয়ারকে পাশে চাইছেন। আমি স্পষ্ট করে বলতে চাই যে
একনাথ শিন্দেবাবু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শিবসেনার নেতা উনি। আর শিবসেনা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যৌথ সরকার দৃঢ়ভাবে মহারাষ্ট্রতে জনগণের সেবা করে চলেছে। আপনি এসে দেখুন যে গতিতে মহারাষ্ট্রের ডেভেলপমেন্ট, উন্নতি, প্রগতি হচ্ছে। আপনি সমস্ত প্রান্তে দেখতে পাবেন কোথায় মেট্রো লাইনের কাজ হচ্ছে, কোথায় ট্রান্স হারবার লিঙ্ক তৈরি হচ্ছে। নাগপুর থেকে মুম্বাইয়ের সংযোগকারী এক্সপ্রেসওয়ে সুপার এক্সপ্রেস স্পিডে চলছে। একটা আমাদের ধার্মিক তীর্থস্থানের উন্নতি হচ্ছে। যেভাবে আমাদের দেশের মহারাষ্ট্র রাজ্যের প্রত্যেকটা গ্রামে নতুন আধার বুথ সুবিধা পৌঁছেছে, অনেকটা একজন বন্ধুর মতো শিন্দেবাবু আর দেবেন্দ্র ফডনবিস জনগণের সেবা করে চলেছেন। আপনাকে নিশ্চিত ভরসা দিচ্ছি, শিন্দেবাবু আর ফডনবিস বাবু দুজনে মিলে শিবসেনা বিজেপি সরকার চালাবে। খুব শক্তিশালী সরকার এটা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুর মতাদর্শ আর ওনার নেতৃত্বতে আর মহারাষ্ট্রের সেবা করবেন। পরের নির্বাচনটা জিতবেন। পরের নির্বাচন সুইপ করবে। মহারাষ্ট্রের জনগণ এতটাই ব্যথিত ছিল বিকাশ আঘাড়ির থেকে। রাহুল গান্ধী বলেন যে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে এই জন্যে জেতে কারণ ওদের কাছে অনেক টাকা আছে, কোটি কোটি টাকা। দেখুন, রাহুল গান্ধী বাবুকে তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে তো চিনি না, আপনি হয়তো চিনে থাকবেন। যদি আপনি বা মাননীয় বিচারক বাবু ওনাকে সলা পরামর্শ দিতে পারেন, তাহলে ওনাকে এটাই বলুন যে উনি ভারতের জনগণকে অপমান করা বন্ধ করুক। উনি তো নিজের এমএলএদের অপমান করেনি, তাছাড়া নিজের মুখ্যমন্ত্রীদেরকে বারবার অপমান করতেই থাকেন। আপনাদের মনে থাকবে যে কংগ্রেসের সময়কালে কতজন মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছিল, কতজন মুখ্যমন্ত্রীকে রাতারাতি বের করে দেওয়া হয়েছে, কতজন মুখ্যমন্ত্রীর সরকার ধ্বংস করে দিয়েছেন। ওটাই হলো কংগ্রেসের কাজ করার ধরন। কিন্তু উনি যখন নিজের পার্টিকে অপমান করেন, সেটা উনি আর ওনার পার্টির লোকই বুঝে নিক। ভারতের জনগণকে অপমান যেন না করে, কারণ ইলেকশন ভারতের জনগণের শক্তিতে আমরা জিতেছি। ভারতের জনগণের ভোটের দ্বারা মোদীবাবুকে বর্তমানে ৩০৩টে সিট বিজেপি একাই জিতিয়েছে। পূর্ণ সমর্থনের সরকার দুবার এই জনগণ আমাদেরকে দিয়েছে। মোদীবাবুকে ভালোবেসে ওনার উপর বিশ্বাস করে দিয়েছে। জনগণকে অপমান করা দয়া করে রাহুল গান্ধী বাবু বন্ধ করুক। এই প্রশ্ন পীযূষজি আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি কারণ আগে তো ভারতীয় জনতা পার্টির কাছে কোনো ফান্ড থাকতো না, কিন্তু যখন পীযূষ গোয়েল ট্রেজারার হলেন, উনি সবথেকে বড় বড় কানেকশন, শিল্পপতিদের কানেকশন আপনি ব্যবহার করলেন, আর বিজেপির কাছে অনেক ফান্ড চলে এলো। এখন নির্বাচনে বিজেপির তো টাকা খরচ করতে কোনো অসুবিধা হয় না। দেখুন, ভারতীয় জনতা পার্টির কাছে যে টাকা আসে সেটা সৎভাবেই আসে। ভারতীয় জনতা পার্টির কাছে টাকা আসে, সেটা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। ভারতীয় জনতা পার্টিতে যখন কোনো ডোনেশন দেন, তখন সেটা কিন্তু কয়লা খনিতে জমা পড়ে না, ক্রিপ্টোতে জমা হয় না। ওটা আউট অফ ফিলিং যে দেশে ভালো কিছু, মানে ওদের মনে যখন সেই চেষ্টাটা থাকে, ইচ্ছেটা থাকে যে একটা ভালো সরকার কাজ করুক, সেটার জন্যই টাকা আসে। আর সেটা সোজা ভারতীয় জনতা পার্টির অ্যাকাউন্টে চলে যায়। আর সেই কারণেই আপনারা সবাই সেটা দেখতে পান। এই পার্টিগুলোর উত্তর দেওয়া উচিত, যখন ওদের কালেকশন হয় পার্টি ফান্ডের জন্য, তখন সেই টাকাগুলো যায় কোথায়? ওটা কি নিজেদের পকেটে ঢোকে, নাকি পার্টি ফান্ডে আসে? যদি পার্টি ফান্ডে এসে থাকে, তাহলে কেন ওরা চেক দিয়ে টাকা নেয় না পার্টি ফান্ডে? ব্যাংকের মাধ্যমে কেন পার্টি ফান্ডে টাকা ঢোকায় না? এই প্রশ্নগুলোর তো বাস্তবে ওই পার্টিগুলোরই উত্তর দেওয়া উচিত। রাহুলজি তো বলেন যে বিজেপি যে নীতি তৈরি করে সেটা সেই ৪-৫ জন শিল্পপতিদের সাপোর্ট করার জন্য হয়, তাই জন্য এত টাকা আসে। আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আজ বলতে পারি আপকি আদালতে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র পার্টি যার সরকারে বর্তমানে দেশের কোনো শিল্পপতি এটা বলবে যে তাদের এই পার্টি থেকে, এই পার্টির কোনো সরকারের থেকে কোনো সুবিধা পেয়েছেন, কোনো কন্ট্রাক্ট পেয়েছেন, কোনো ডিউ প্রসেস ছাড়াই স্বচ্ছ সুযোগ সুবিধা প্রত্যেককেই দেওয়া হয়। এরকম হয়নি, একটা ঘটনাও কেউ সামনে নিয়ে আসুক। দেখুন, উনি তো রোজ সকলকে গোনান যে আদানিকে পোর্ট দিয়ে দিয়েছে, এয়ারপোর্ট দিয়ে দিয়েছে, মাইন দিয়ে দিয়েছে, গ্যাসও দিয়ে দিয়েছে, ক্ষমতাও দিয়ে দিয়েছে, সবকিছু আদানিকে দিয়ে দিয়েছে। যখন পোর্টের কথাই উঠল, তাহলে পোর্ট তো যখন কংগ্রেসের সরকার ছিল তখন উনি পেয়েছিলেন, তাই সেটার উত্তর তো উনি নিজেই দিক যে পোর্ট কি করে আদানি বাবু পেলেন।
রাজস্থানে ওনার সোলারের অনেক বড় একটা প্রজেক্ট হতে চলেছে। তখন কারা আশেপাশে বসেছিল? রাজস্থানের মুখ্যমন্ত্রী। আর উনি বসে কি কথা বলেছিলেন সেটাও খোলসা করে বলুক তাহলে। কারণ আমরা তো এরকম কোনো জমি ওনাকে দিইনি যে এই নিন আপনার জমি, আপনি এখানে প্ল্যান্ট করুন। প্রত্যেকটা জিনিস একটা ট্রান্সপ্যারেন্ট প্রসেস ড্রিভেন এই সরকার পরিচালিত করেছে। আজ পর্যন্ত কোনো অভিযোগ এরকম করাই হয়নি যে এই সরকার থেকে এই সুবিধাটা পাওয়া গেছে। এয়ারপোর্টের কথা আপনি বললেন, স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে ওনাকে এয়ারপোর্টের ম্যানেজমেন্টের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। উনি নিলামে জিতেছেন, অনেক কোম্পানির সঙ্গে নিলামে ডেকেছেন। যদি ওনার নিলাম ডাক দেশের ভালোর জন্য হয়, সবার থেকে বেশি হয়, তাহলে উনি জিতে যাবেন। যদি কেউ অন্য নিলামে, যদি কেউ অন্য কেউ জিতত, তাহলে সে পেয়ে যেত। তাই এটা তো একটা নিলাম ডাকের প্রসেস, প্রত্যেকের জন্য খোলা আছে। পরের বার রজতবাবু আপনিও বিড করবেন। কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্টে গৌতম আদানির উপর অনেক ধরনের অভিযোগ করা হয়েছে। আপনি তো ব্যাংকিং এর, ফাইন্যান্সের এক্সপার্ট, আপনি হয়তো বুঝবেন ওটা অনেক গুরুতর অভিযোগ। যা অভিযোগ করা হয়েছে সেটার উপরে নিশ্চয়ই ইনভেস্টিগেশনও করা হচ্ছে, তদন্ত কমিটি গঠিত হয়েছে। দেখা যাক ওরা কি বলে, কি ওরা বের করে। কিন্তু এইভাবে দেশের অর্থব্যবস্থাকে এক প্রকার নড়বড়ে করে দেওয়ার যে চেষ্টা, যদি বিদেশি শক্তিরা করে থাকেন, তাহলে এটা অনেক গুরুতর একটা বিষয়। আর এতে ভারতের অর্থব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের চিন্তা করাটা দরকার। শরদ পাওয়ার বলছেন যে ইনি নিজের সুবিধের জন্য এই রিপোর্ট বার করেছেন। স্বাভাবিকভাবে ওটাই আসল সত্যি। উনি যেটা আসল সত্যি সেটাই দেশের সামনে তুলে ধরেছেন। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে পীযূষ গোয়েলের ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। উনি বলছেন যে আমার বাড়ি করাতে আপত্তি আছে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন নির্মাণ হচ্ছে 1200 কোটি টাকার, তাতে তো কোনো প্রবলেম নেই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞেস করছি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর অভিযোগ হলো যে এনআর সরকার গণতন্ত্রের গলা টিপে ধরেছে। পীযূষজি, রাহুল গান্ধী একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে মোদিজি দেশের গণতন্ত্রকে মেরে ফেলছেন, কারোর কিছু বলার অনুমতি নেই। উনি পার্লামেন্টে কিছু বললে ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়, ওনাকে নিজের কথা বলার জন্য লন্ডনে যেতে হয়। গণতন্ত্র কখন বিপন্ন হয়? যখন লোকজনদের ফ্রিডম অফ স্পিচ থাকে না, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকে না। এটা কবে হয়েছিল? এমার্জেন্সির সময় হয়েছিল। গণতন্ত্র তখনই বিপন্নের মুখে পড়েছিল যখন ফান্ডামেন্টাল রাইটস, লোকজনদের অধিকারের উপরে তালা বন্ধ করে দেওয়া হয়, ওগুলোকে না দেখার ভান করা হয়। এটা কবে হয়েছিল? এমার্জেন্সির সময় হয়েছিল। গণতন্ত্র তখন মরে যায়, গণতন্ত্র তখন বিপন্ন হয় যখন লক্ষ লক্ষ সমাজসেবী কর্মকর্তাদের বিভিন্ন পার্টির কোনো কারণ ছাড়াই, কোনো লিগ্যাল প্রসেস ছাড়া, আদালতের মধ্যে কোনো রকম বিচার ছাড়া জেলের মধ্যে ঢোকানো হয়। শুধু তাই নয়, অটল বিহারী বাজপেয়ী বাবু, লালকৃষ্ণ আডবাণী বাবু, আমাদের নেতা জয়প্রকাশ নারায়ণ বাবু, নানাজি দেশমুখ, বড় বড় সব নেতা, মোরারজি দেশাই, চরণ সিং বাবু, এই দেশের সব বিপক্ষকে, তারা কমিউনিস্ট পার্টির লোকই হোক, তারা পুরনো কংগ্রেসের লোকই হোক, তারা ভারতীয় জনসংঘের লোকই হোক, সবাইকে একসঙ্গে লক্ষ লক্ষ লোকেদেরকে জেলে ঢুকিয়ে বিপক্ষকে ধূলিসাৎ করার প্রচেষ্টা করা হয়। তখন গণতন্ত্র বিপন্ন হয়। আ ভেরি ফ্যাক্ট যে এই প্রশ্নটা আপনি এখানে আমাকে জিজ্ঞেস করছেন, এটা ফ্যাক্ট যে কংগ্রেস পার্টি ভিত্তিহীন উল্টোপাল্টা অভিযোগ করতে পারে, আর আপনি সেটা টিভিতে দেখাতে পারেন। গণতন্ত্র তো শুধু জীবিতই নয়, গণতন্ত্র তো মোদি বাবুর শাসনে আরো জ্বলতে শুরু করেছে, আরো বেশি শক্তিশালী হচ্ছে। রাহুল গান্ধী বলছেন যে ছোট একটা কেস ছিল, ওটার জন্য ওনার পার্লামেন্টের মেম্বারশিপ শেষ করে দিয়েছে। পার্লামেন্ট মেম্বারশিপ যাওয়ার 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করিয়ে দিয়েছে। এটা কেমন গণতন্ত্র? এখন যে দোষী, যে অন্যায় করবে, সেটা আজম খান হোক বা সেটা মুক্তার
আনসারি হোক বা রাহুল গান্ধী বাবুই হোক, যাকে দোষী সাব্যস্ত করা হবে, দেশের আইন রয়েছে। দেশের আইনের আওতায় আনতে গেলে, এটা পার্টিকুলার আইনের না, না, আওতায় দেখুন, আনতে গেলে, কংগ্রেসের নেতাদের যুক্তি হলো এটাই যে এনার পরিবার ত্যাগ স্বীকার করেছেন। ইন্দিরাজির ত্যাগ, রাজীবজির ত্যাগ, এখন এনার সাথে কি এমন ব্যবহার কাম্য? আমি তো অবাক হয়েছিলাম যখন প্রমোদ তিওয়ারি বাবু রাজ্যসভাতে কংগ্রেসের উপনেতা ছিলেন। উনি টেলিভিশনে একটা ইন্টারভিউতে এই কথাটা বলেছিলেন যে গান্ধী পরিবারের জন্য যখন সেন্টেন্সিং, সেটা যে অন্যায়ই করুক না কেন, যতই দোষী সাব্যস্ত করা হোক, কিন্তু যখন সেন্টেন্সিং দেওয়া হয় তখন গান্ধী পরিবারের জন্য আলাদা আইন হওয়া উচিত। এখন আপনাদের মধ্যে থেকে কেউ এই কথাটাকে সায় দিতে পারবেন কি? ওনার চিন্তাভাবনায় একটা পরিবার সবার প্রথমে, আর তার পিছনে ১ থেকে ১০০ পর্যন্ত একটাই পরিবার। আর ভারতের জনগণ তো কত পিছনে পড়ে রয়েছে। দেখুন, ওদের কিছু ওনার যুক্তি ছিল এটাই যে উনি আডানির সম্পর্কে মোদিজিকে প্রশ্ন করেছিলেন, পার্লামেন্টে অভিযোগ করেছিলেন, তাই ওনার কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই ওনার মেম্বারশিপ চলে গেছে, তার জন্য বাড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে। দেশের আইনি ব্যবস্থাকে সম্মান করা উচিত। যদি আপনি মানহানি করেন কারোর উপর, বা আপনাদের মধ্যে কারোর মানহানি হয়, তাহলে আপনারও তো রাগ হবেই, তাই না? যদি মানহানি করার পরেও আপনি বুক ফুলিয়ে থাকেন, যখন কোর্ট আপনাকে সুযোগ দিচ্ছে, আপনাকে বলছে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিলে ব্যাপারটা ওখানেই মিটে যেত। আপনি গোটা সমাজকে এক ধরনের অপমান করবেন, গোটা ওবিসি সমাজকে একটা গোটা সমাজের অবমাননা করবেন, আর তারপর আপনি বুক ফুলিয়ে বলবেন যে না, আমি ক্ষমা চাইবো না। দেখুন, উনি তো আপনার এটাই নিজের বলেন যে আমি মোদিজিকে ভয় পাই না, মোদিজি বরং আমাকে ভয় পান। উনি শুধুমাত্র মোদিবাবুর অপমান করেননি, উনি সবাইকে, আর ওবিসি কমিউনিটি যে সমস্ত মানুষেরা যাদের সকলের সারনেম মোদি, উনি বলেছিলেন যত মানুষের সারনেম মোদি ওদের সবাইকে উনি অপমান করেছিলেন। এই দেশের জনগণ দেখতে পাচ্ছে ওনার উনি আচরণটা কি। গোটা দেশে ভারত জোড়ো যাত্রা করেছিলেন, অনেক পরিশ্রম করেছিলেন, নিজের ইমেজও উনি বানিয়েছেন। আগে যাকে আপনি পাপ্পু বলতেন, তাকে লোকেরা এখন তপস্বী বলে ডাকছে। এখন আমি কর্ণাটকে দেখতে পাচ্ছি, আর এখন আমি বুঝতে পারছি যে আসল সত্যিটা কি ছিল। আসল সত্যিটা এটাই ছিল যে উনি ভারত জোড়ো না, ওনার কংগ্রেস পার্টিকে একত্রিত করার জন্য এসব করেছিলেন, আর সমস্যায় পড়েছিলেন। কারণ কর্ণাটকে তিনজন দাবিদার আছে মুখ্যমন্ত্রী পদের জন্য। সীতারামাইয়া বাবু ছাড়তে রাজি ছিলেন না, বলেছিলেন আমি আরও একবার মুখ্যমন্ত্রী হতে চাই। শিবকুমার বাবু নিজের আকাঙ্ক্ষা ভুলতে পারছিলেন না, ছাড়তে পারছিলেন না। উনি বলেছিলেন যে আমিই সেই যে মুখ্যমন্ত্রী হব। তারপর অখিল ভারতীয় অধ্যক্ষ ওখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন আরে এই দুজনের লড়াই বাদ দাও, আমার তো পুরো অধিকার রয়েছে কংগ্রেসের অধ্যক্ষ হিসেবে, তাই আমিই উপযুক্ত হব। তাই এই তিনজনকে একত্রিত করার প্রচেষ্টা ছিল ভারত জোড়ো। শুধু তাই নয়, গুজরাট যেখানে নির্বাচন চলছিল সেখানে তো একবারও ঢোকেননি। আর এখন আমি কর্ণাটকের নির্বাচন দেখছি, রাহুল গান্ধী বাবুকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা কি দেখেছেন? খুব বেশি দেখা যাচ্ছে না ওনাকে। আমার মনে হয় ওনার নিজের পার্টি হয়তো বলে যে আপনি আর এখানে আসবেন না। আপনি এখানে এলে যে পরাজয়ের ব্যবধানে আমরা হারবো সেটা আরো বেড়ে যাবে। না, উনি ক্যাম্পেইন তো করছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী একটু বেশি ক্যাম্পেইন করছেন। আপনি হয়তো প্রিয়াঙ্কাকে বেশি দেখতে পাচ্ছেন, রাহুলকে নয়। আমি তো সেটাই দেখি যেটা আপনি দেখান। আমি তো রাহুল গান্ধী বাবুকে কোথাও দেখতেই পাচ্ছি না ক্যাম্পেনে। কিন্তু পীয়ূষজি, একটা ব্যাপার তো ঠিক যে যারাই মোদী সরকারের বিরোধিতা করে তাদের বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হয়, ইডি পাঠিয়ে দেওয়া হয়। যদি কোনো একজন ব্যক্তি কোনো অন্যায় কাজ করে থাকে, কোনো বিশ্বাসঘাতকতা করে থাকে, কোনো ডাকাতি করে থাকে, কোনো চুরি করে, কোনো সরকারি সম্পত্তির অপব্যবহার করে, কোনো অন্যায় করে থাকে, কোনো দুর্নীতি করে, তাহলে আপনারাই আমাকে বলুন যে দেশের আইন কি তার কাজ করবে নাকি করবে না। দেশের আইন ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণভাবেই স্বাধীন। আপনি আমাকে বলুন, যদি সিবিআই ভুলভাল কেস করত,
তাহলে কি মনীষ সিসোদিয়া বাবুকে এখনো কোর্ট স্বস্তি দিত না? উনি খুবই সৎ লোক। উনি খুবই সৎ লোক, উনি নিজেকে নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। পিয়ুষজি, উনি ওনাকে জনগণ সার্টিফিকেট দেননি। ওনার ওপর রেড করা হয়েছে, বাড়িতে রেড হয়েছে, ব্যাংকে রেড হয়েছে, লকার খুলে দেখা হয়েছে, কিছুই পাওয়া যায়নি মনীষ সিসোদিয়ার কাছ থেকে। উনি হয়তো বাড়িতে কিছু রাখেনই না। কোথায় রেখেছে সেটাই খুঁজে বের করার দায়িত্ব সিবিআই, ইডি যে ব্যবস্থা আছে তাদের করতে হবে। নিজেদের কাজ তারা করছে। যদি ওনার কোনো ভয় না থাকে, যদি চিন্তা না থাকে, তাহলে ওনার এতে অসুবিধা হচ্ছে কেন? যদি সিবিআই আসে আর যদি কোনো প্রশ্ন করে, তাহলে সেটার উত্তর দিক। কিন্তু যদি কোর্ট এখনো পর্যন্ত স্বস্তি না দেয়, যেখানে ওনার দুটো মন্ত্রী মাসের পর মাস জেলে রয়েছে, তাহলে তাদের ব্যাপারে জনগণও তো একটু ভাববে, তাই না? এটা তো একটা দেশের আইন ব্যবস্থা। উচ্চ আদালত পর্যন্ত গেছেন। উচ্চ আদালতও যতই হোক, কোনো একটা কাগজে নিশ্চয়ই কোনো নথি কিছু পেয়েছে, যার জন্য উনি রেহাই পাচ্ছেন না। তাই আপনি নিজেই বিচার করুন যে নিজে সার্টিফিকেট দিলেই কেউ সৎ হয়ে যায় না। যখন জনগণ বিশ্বাস করবে, যখন জনগণ দেখতে পান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন সৎ লোক, তখন তারা আরও বেশি সিট পাইয়ে দিয়ে 2019-এ ভিত্তিহীন অভিযোগ সব বাদ দিয়ে মোদীবাবুকে 303টে সিট পাইয়ে দিয়ে আরও একবার জিতিয়ে এনেছে। কিন্তু এখন তো আপনি কেজরিওয়ালজিকেও বিরক্ত করছেন। যদি একজন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে রেনোভেশনে খরচ করে থাকে, তাহলে অসুবিধা কোথায়? দেখুন, আসল কথায় আসুন। আসল বিষয়টা কি? নির্বাচনের আগে উনি দাবি করেছিলেন যে শীলা দীক্ষিত দেবী এয়ার কন্ডিশনার লাগিয়েছেন। আমি তো ওনাকেও তাড়িয়ে দেব। আমি সরকারি গাড়ি নেব না। আমি একটা সাধারণ বাড়িতে থাকব, যেটুকু আমি শুনেছিলাম হয়তো। উনি বলেছিলেন যে আমি বস্তিতে গিয়ে থাকব। আমি সরকারি বাড়িও নেব না। দেখুন, সরকারি বলার কথা তো গাড়ি অনেকেই সাধারণভাবেই বলেন। রাখব। এখন জানি না ওইসব কথা এখন কোথায় চলে গেল। এখন নিজের বাড়ি তো ছাড়ুন, আশেপাশের যত বাড়ি রয়েছে ওগুলোকেও নিজের বাড়ির সঙ্গে যুক্ত করে নিচ্ছেন। কিন্তু আপনার সরকারও তো সেন্ট্রাল ভিস্টা তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন। সেন্ট্রাল ভিস্তা কোনো একজন ব্যক্তি ব্যবহার করবে না। এতে যে অফিসগুলো হবে, সেই অফিসগুলোতে ভারতের সমস্ত আধিকারিকরা কাজ করবেন। কেজরিওয়ালজি বাড়ি তৈরি করছেন, সেটা এই জন্য করছেন যাতে উনি আরো ভালোভাবে কাজ করতে পারেন, আরো দক্ষভাবে দিল্লির লোকজনদের সেবা করতে পারেন। উনি বলেছেন যে আমার বাড়ি করতে আপত্তি আছে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন নির্মাণ হচ্ছে 1200 কোটি টাকার, তাতে কোনো প্রবলেম নেই। আগে বলি, এটা একদম ভিত্তিহীন উল্টোপাল্টা একটা কথা। প্রধানমন্ত্রী বাবুর জন্য এত টাকা খরচ করে কোনো বাসভবন নির্মাণ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী বাবু, উপরাষ্ট্রপতি, এদের সবাইকে পার্লামেন্টের কাছাকাছি আর রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি নিয়ে আসার এটা একটা প্রচেষ্টা মাত্র, যাতে লোকজনের অসুবিধাও কম হবে আর ওনাদের সুরক্ষাও ঠিকঠাক থাকবে। আর আমি মনে করি এতে সবাই একমত যে বর্তমানে প্রধানমন্ত্রী বাবুর সুরক্ষা আমাদের সবার কাছে খুবই মূল্যবান। আর যদি বলেন কেজরিওয়াল বাবুর বাড়ির কথা, আমার এতে কোনো আপত্তি নেই যে উনি ভালো করে বাড়ি বানাক, কিন্তু লোকজনদের যেন উনি বোকা না ভাবেন। লোকজনদের মিথ্যে আর ভিত্তিহীন কথার মাধ্যমে বিভ্রান্ত যেন উনি না করেন। এটা যেন না করে যে নির্বাচনের আগে আমার বলা কাজের কথা একরকম আর নির্বাচনের পরে আমার রূপটা পুরো পাল্টে যাবে। মোদিবাবু যেটা বলেন সেটা করে দেখান। কেজরিওয়াল বাবু যেটা বলেন সেটার একদম উল্টোটা উনি করেন। আর লোকজনদের বিশ্বাস, মোদিবাবু লোকজনদের বিশ্বাস অর্জন করেছেন। কেজরিওয়াল বাবু পুরোপুরিভাবে জনগণের বিশ্বাস মাটিতে মিশিয়ে দিয়েছেন। পিয়ুষজি, অনেক রকম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলাম, বিভিন্ন ধরনের, আর আপনি খুবই স্পষ্টভাবে উত্তর দিয়েছেন, কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। আমরা এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ রাহুল দেবের সিদ্ধান্ত আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর। ওনাকে জিজ্ঞেস করলাম পরিবারতন্ত্রের ব্যাপারে, ওনাকে জিজ্ঞেস করলাম গণতন্ত্রকে মেরে ফেলার ব্যাপারে, ওনাকে জিজ্ঞেস করেছি টাকার রাজনীতির ব্যাপারে। আপকে আদালতে এখন সময় হলো আজকের বিচারক বরিষ্ঠ সাংবাদিক রাহুল দেবের ফয়সালার। আজকে বিচারক হিসেবে থাকাটা খুব কঠিন ছিল।
আপকি আদালতে আজকে যিনি অভিযুক্ত হয়েছেন পীযূষ গোয়েল, ওনার ওপর মোকদ্দমা করার হয়তো সবচেয়ে বিশেষ ব্যাপার এটাই ছিল যে জনগণের দক্ষ উকিল রজত শর্মাকে অভিযুক্তকে কড়া প্রশ্ন আর অভিযোগ করার জন্য অনেক খোঁজাখুঁজি আর পরিশ্রম করতে হয়েছে। একজন রাজনীতিবিদের জন্য এটা একটা দুর্লভ ব্যাপার। তার ফলে পীযূষ গোয়েল প্রতিটি অভিযোগ আর প্রশ্নকে তার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব আর অর্জনগুলিকে তুলে ধরার সাথে সাথে নিজের হাসিখুশি আর বিনম্র স্বভাবের পরিচয় দিয়ে আক্রমণ না করে উত্তর দিয়েছেন। তাই এটার জন্য ওনাকে অভিনন্দন জানানো উচিত। উনি অভিযুক্ত তো ছিলেনই, কিন্তু ভালো উকিল হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। মোকদ্দমা চলাকালীন পীযূষ গোয়েল নিজেকে তার নেতার বিশ্বস্ত বজরংবলী হনুমান আর নিজের সরকার তথা পার্টির দক্ষ প্রবক্তা রূপেও নিজেকে প্রমাণ করেছেন। আদালত পীযূষ গোয়েলকে সসম্মানে মুক্তি দিচ্ছে। নমস্কার। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম পীযূষ গোয়েলের ওপরে, আর আশা করছি যে পীযূষ গোয়েল যে কথা দিয়েছেন যে আগামী 25 বছরে দেশের ভাগ্য বদলের জন্য উনি ঠিক এইভাবে পরিশ্রম করে যাবেন, দিনরাত কাজ করে যাবেন। আপকি আদালতে আমার সাথে আপনাদের আবার দেখা হবে পরের সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।